ধর্ষণ অভিযোগে 2 ইউটিউবার জেল হেফাজতে, পাল্টা জনস্বার্থ মামলা, পুলিশের বিরুদ্ধেও তদন্তের দাবি। উত্তর 24 পরগনার হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কলকাতা পুলিশের এক কনস্টেবলের নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে 2 ইউটিউবার, একজন বাবা ও তার ছেলেকে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেল হেফাজতে পাঠানো হয়েছে। এবার এই ঘটনার মোড় ঘুরল নতুন এক অভিযোগে। হাইকোর্টের আইনজীবী সঙ্গীতা দাস জনস্বার্থ মামলা দায়ের করে জানিয়েছেন, ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে অভিযোগকারী পুলিশ কর্মীকেও আপাতত দায়িত্ব থেকে বিরত রাখা হোক। তার দাবি, এই ঘটনায় ভিকটিমের পরিবারের ভূমিকা নিয়েও তদন্ত হওয়া উচিত। আইনজীবীর বক্তব্য অনুযায়ী নাবালিকার সামাজিক মাধ্যমে তৈরি বিভিন্ন ভিডিও এবং রিলস ঘিরে প্রশ্ন উঠেছে। কিভাবে একজন অভিভাবক দিনরাত সন্তানের অনলাইন কার্যকলাপের ওপর নজরদারি না রেখে এমন পরিস্থিতি তৈরি হতে দিলেন। তিনি বলেন, যদি ধর্ষণের অভিযোগ সত্যি হয়, অভিযুক্তদের কঠোর শাস্তি হওয়া উচিত, কিন্তু পাশাপাশি পরিবারের পক্ষ থেকেও যদি কোনো অবহেলা বা বেআইনি কর্মকাণ্ড ঘটে থাকে, তাও খতিয়ে দেখা জরুরি। এই প্রসঙ্গে পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ধর্ষণের অভিযোগের তদন্ত চলছে। অন্য কোনো অভিযোগ বা পাল্টা অভিযোগ হলে তাও আইন অনুযায়ী বিবেচনা করা হবে। হাড়োয়া থানাতে এসেছি, সত্যি বলতে কি হাড়োয়া থানাতেও আমি এই প্রথমবার এসেছি। আর হাড়োয়া থানাতে যে কমপ্লেনটা করবার উদ্দেশ্যে এসেছি, কিছুদিনই হলো, মাত্র কয়েকদিন হলো 2জন ইউটিউবারকে অ্যারেস্ট করা হয়েছে। এখানেই একটা এফআইআর হয়েছিল এবং তার থেকে একটা কেস হয়েছে এবং সেখান থেকে 2জন ইউটিউবারকে অ্যারেস্ট করা হয়েছে। এবং পুরো ঘটনাটা সংবাদ মাধ্যমের মধ্যে থেকেই আমাদের কাছে পুরো উঠে এসেছে। এবং এই 2জন ইউটিউবারের ব্যাপারে আমরা সবাই কম বেশি জানি, যেহেতু আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে থাকি, আমরা সবাই কম বেশি জানি। এইবার ঘটনা হচ্ছে, আমার কমপ্লেনের বিষয়বস্তু হচ্ছে, পুরো ঘটনাটা যদি ঠিক মতো করে দেখা যায়, তাহলে ঘটনাটা যেটা ঘটেছে সেটার জন্য যারা অ্যারেস্ট হয়েছে তারা কি বলবো, তাদের কঠোরতম শাস্তি হোক, ইনভেস্টিগেশনের পরে কঠোরতম শাস্তি হোক। কিন্তু তারপরেও বিষয়টা যেটা উঠে আসছে, কন্টেন্টের নামে অন ক্যামেরায় এবং অফ ক্যামেরায় যে নোংরামোটা হচ্ছিল, সেই নোংরামোটা কাদের মাধ্যমে হচ্ছিল, কারা প্রমোট করছিল, কিভাবে করছিল, সেটাই হচ্ছে এই মুহূর্তে বলার বিষয়বস্তু। কারণ আমাদের তিলোত্তমা কিন্তু এখনো বিচার পায়নি। আমাদের তিলোত্তমার জন্য আমরা যখন রাত দখল করেছিলাম, তখন কিন্তু আমরা বারে বারে একটা স্লোগান কিন্তু উঠে এসেছিল পুলিশের নেগেটিভ ভূমিকার জন্য, যে পুলিশ তুমি চুরি করো, তোমার মেয়েও হচ্ছে বড়। কিন্তু আজকে যখন পুলিশ কর্মীর মেয়ে যখন ধর্ষিতা, সেটাই যখন কমপ্লেন, এবং সেটা নিয়ে যখন এত মাতামাতি শুরু হয়ে গেছে যে পুলিশ কর্মীর মেয়ে, কেন পুলিশ কর্মীর মেয়ে রাতারাতি সে তার যে শাস্তি সুলভ বিষয়টা উঠে আসছে। কারণ কিনা তখন আর সময় লাগলো না যে কে দোষ করেছে কে না দোষ করেছে, কিন্তু আমাদের তিলোত্তমা অভয়দের মাথার উপরে কোনো পুলিশ কর্মী নেই বলে, ছাতা নেই বলে, তাদের কোনো প্রশাসনিক হাত নেই বলে তারা বিচার পাবে না। তো সেইখান থেকে একজন পুলিশ কর্মী হয়ে কি করে নাবালিকা মেয়েকে অন প্ল্যাটফর্মে এই ধরনের ব্যবসায় নামিয়ে দিতে পারে? কারণ বিষয়টা উঠেই এসেছে, একদম জলের মতো করে পরিষ্কারভাবে উঠে এসেছে যে কন্টেন্টের নামে ভিডিও বানানোর জন্য পয়সা নিয়ে ভিডিও বানানো হতো। শুধু যে ভিউজ থেকে ইনকাম হতো তা কিন্তু নয়, ভিডিও করতো, টাকা নিত, টাকার বিনিময়ে ভিডিও করতো, গিভ অ্যান্ড টেক পলিসি। শুধু যে আমি কন্টেন্ট করছি, শুধু যে আমি ভিডিও বানাচ্ছি, শুধু যে আমি পোস্ট করছি, সেখান থেকে ভিউজ নিচ্ছি এবং ইনকাম করছি, তাও নয়, ভিডিও বানাচ্ছি, টাকা নিচ্ছি, এবং সেই ভিডিও লাস্ট মুহূর্তে যেটা সামনে উঠে এসেছে কম্প্রোমাইজে হতো। কারণ এই ধরনের ভিডিও করলে, এই ধরনের ছবি তুললে বা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করলে তবে ভাইরাল হওয়া যাবে। ভাইরাল হওয়ার নেশায় আর ভাইরাল হওয়ার প্রলোভনে সে দিনের পর দিন কম্প্রোমাইজ করে গিয়েছে। তাহলে একই অপরাধের অপরাধী তো তারাও, যারা আজকে অ্যারেস্ট হয়েছে তারা যেমন অপরাধী, ভিন্নতম অপরাধী যারা কম্প্রোমাইজ করলো, যে কম্প্রোমাইজ করলো সেও তো অপরাধী। মাইনর বলে মাপ পেয়ে যাবে? 18 বছর হয়নি, একদিন কম হলো তো অফিসিয়ালি সে তাকে মাইনরই ধরা হবে, তাই না? তাকে নাবালিকাই ধরা হবে। তাহলে সে যে দিনের পর দিন যে কম্প্রোমাইজ করলো, তার কোনো অপরাধ নেই, তার কোনো শাস্তি নেই, এবং সে মাইনর,
ধরে নিলাম সে মাইনর, সে জানতো না, তার বাবা একজন পুলিশ কর্মী, সম্ভবত কলকাতা পুলিশেই উনি আছেন, যেটা আমি আজকে থানা থেকেও জানলাম। এবং তিনি একজন পুলিশ কর্মী হয়ে তিনি তার নাবালিকা মেয়েকে দিনের পর দিন তিনি রাস্তায় ছেড়ে দিলেন, বাইরের পুরুষের সঙ্গে ছেড়ে দিলেন, অন্য পুরুষের সঙ্গে ছেড়ে দিলেন, এবং সে দিনের পর দিন সে রাত করে ঘরে ঢুকছে, রাত করে সবকিছু করছে এবং গিভ অ্যান্ড টেক পলিসিতে সে ভিডিও বানাচ্ছে। তাহলে তো এটা এক ধরনের অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে ব্যবসা করে যাচ্ছে, এবং সেই ব্যবসাটা কি ব্যবসা সেটা নিশ্চয়ই বলতে অপেক্ষা লাগে না, সেটা সবাই বুঝতে পারছে যেটা কি ব্যবসা চলছিল। তো পুলিশ প্রশাসনের থেকে নাবালিকা কন্যাকে দিয়ে উনি অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা করবেন, সেটা তো মেনে নেওয়া যাবে না। অবশ্যই চাইছি এই পুরো বিষয়টা একেবারে নিখুঁতভাবে ইনভেস্টিগেশন হোক, কারণ কিনা এই ধরনের বাবা মায়েদের মানে প্রমোট করবার জন্য, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে প্রমোট করবার জন্য আরো অনেকের মধ্যে এই বিষয়গুলো বিস্তরভাবে ছেড়ে যাচ্ছে। কারণ একজন পুলিশ প্রশাসনের মেয়ে যদি আজকে যদি এইভাবে যদি দেহ ব্যবসা করতে পারে, তাহলে আরো তো সবাই করতে পারে, তারা তো সাধারণ বাবা মা তো তারা জানবে না আইন কি বলে, তারা তো জানবে না, আইনের রক্ষক হয় তারা জেনে শুনে যদি সেটা করে তাহলে তো তারা আইনকে মিস ইউজ করছে। কারণ যখনই তাদের স্বার্থে খা লাগলো তখনই তারা ধর্ষণের মামলা দিয়ে দিল। ঠিক আছে, ধর্ষণ যদি হয়ে থাকে ধর্ষণের শাস্তি পাবে, কিন্তু যে কম্প্রোমাইজ করছে, যারা কি বলবো নাবালিকা হিসাবে, আমি যদি জানতাম যে নাবালিকা কন্যা বা নাবালিকা মেয়ে এই সেকশনটাকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবে, আমার যখনই স্বার্থে ঘা লাগলো আমি তখনই এই সেকশনটাকে লাগিয়ে দিলাম, অথচ আমি দীর্ঘদিন ধরে কম্প্রোমাইজ করে গেলাম। একই অপরাধ, তারাও করেছো তুমিও করেছো, একই অপরাধের শাস্তি তারা পাবে, তারা ছেলে বলে তাই তুমি মেয়ে বলে অ্যাডভান্টেজ নেবে, তুমি নাবালিকা বলে অ্যাডভান্টেজ নেবে, তোমার বাবা পুলিশ কর্মী বলে তুমি অ্যাডভান্টেজ নেবে, সেই অ্যাডভান্টেজ তো নিতে দেওয়া যাবে না। কারণ তুমি সোশ্যাল মিডিয়াতে করেছো, যা কিছু করেছো সোশ্যাল মিডিয়াতে করেছো, এবং সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করেই পুরো ব্যাপারটা হচ্ছে, সুতরাং এই অ্যাডভান্টেজ তো নেওয়া যাবে না। তিলোত্তম বিচার যদি নাও পায়, কিন্তু এই বিচার ঠিকঠাক করে হতে হবে, এবং আমার দাবিও আমি রেখেছি এই পুলিশ কর্মীকে সেই ততক্ষণের জন্য সাসপেন্ড করতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো ব্যাপারটা ইনভেস্টিগেশন হচ্ছে। আপনি কি কলকাতা হাইকোর্টে মামলা করবেন? অলরেডি তো মামলা হয়ে আছে, আর এই বিষয়টাতে আমাকে এখান থেকে যথেষ্ট আমাকে পজিটিভ বার্তাই দেওয়া হয়েছে। এখন এইটার উপরে ডিপেন্ড করে হবে সেটা কলকাতা, এটা জুরিসডিকশনের তো একটা ব্যাপার রয়েছে, এবার সেই জুরিসডিকশন অনুযায়ী আমার হাইকোর্টে হবে কি বসিরহাট কোর্টে হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু যে জুরিসডিকশনই হোক আমাকে যেখানে এগোনো আমি সেখানে এগোবো। দেখুন, বিষয়টা হচ্ছে আমি যেটা জানতে পেরেছি যে সঙ্গীতা দাস জানা নামে যে আইনজীবী, তিনি কিন্তু ইতিমধ্যে আমার সঙ্গে একদিন দেখাও করেছিলেন। বিষয়টা হচ্ছে আমি হাইকোর্টে গিয়েছিলাম আমার একটা পার্সোনাল ম্যাটারে, এবং সেখানে গিয়ে উনি কিন্তু আমাকে ইন্টারোগেশন করেছেন এবং ব্যাপারটা সম্পর্কে জেনেছেন। তারপরে ওনার আর অভিযোগ করাটা আমার মনে হয় সাজে না। তবে আমি এইমাত্র যা খবর পেলাম বিশ্বস্ত সূত্রে, সেটা উনি যে অভিযোগটা করছেন সম্পূর্ণ বেসলেস, কোনো আইনি কোনো ভিত্তি নেই। এই কারণেই ভিত্তি নেই যেহেতু ম্যাটারটা সাবজুডিস ম্যাটারে কখনোই হস্তক্ষেপ করা যায় না। নাবালিকা মেয়ে, যেখানে পক্সো ধারায় মামলা হয়েছে, সুতরাং সেই মেয়ের বিরুদ্ধে বা তার বাবার বিরুদ্ধে যে অভিযোগই তিনি করুন না কেন সেটা তদন্ত চলছে। সুতরাং তদন্তের মধ্যে আমার মনে হয় না কেউ কখনো ইন্টারফেয়ার করতে পারে। সুতরাং এই মামলা আমার মনে হয় কোনো গ্রহণযোগ্য মামলা নয়। পরবর্তীতে মামলা যদি কখনো গ্রহণযোগ্য হয়, পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ কর্মীর বিরুদ্ধে মামলা করতে গেলে তাকে পারমিশন নিতে হয় একজন পুলিশ কর্মীর বিরুদ্ধে। বাবা হিসেবে যদি তিনি সত্যি কোনো অপরাধ করে থাকেন, তার জানি না তার কমপ্লেনে বা তার অভিযোগপত্রে কি আছে তার বিরুদ্ধে, তবে আমার মনে হয় এই অভিযোগ গ্রহণযোগ্য হবে বলে আমার মনে হয় না। এটা কখনোই বাবা মায়ের বিরুদ্ধে যাবে। একটা নাবালিকা মেয়ে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা ঘটনা ঘটেছে, আর তার বিরুদ্ধে বাবা নামে কমপ্লেন হবে, এটা ঠিক আইনযোগ্য নয়। ভবিষ্যতে যদি আইনি পদক্ষেপ নেন, আইনি পদক্ষেপ আমরাও দেখব।